নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন লিজেল সাম্বরি লেখা কাহিনী অল মাই বেস্ট ফ্রেন্ডস আর ডেড গল্প অবলম্বনে আমার বন্ধুরা মারা গেছে। আজকের গল্পটি লেখা হয়েছে একটু অন্যভাবে, তাই ভালো করে মন দিয়ে শুনতে হবে আপনাকে, কারণ লেখার ধরনটাই গল্পের আসল রহস্যটাকে বজায় রাখতে সক্ষম হয়েছে। গল্পটা চলবে দুটো টাইম লাইন জুড়ে, আগে যা ঘটেছিল এবং এখন যা ঘটছে। আগে যা ঘটেছিল মানে অতীত ঘটনার কথা বলা হচ্ছে, আর এখন যা ঘটছে মানে বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। এই কথাগুলো বলে রাখলাম কারণ এতে গল্পটা বুঝতে সুবিধা হবে আপনাদের, আর গল্পটা আপনাদের ঠিক করে বোঝা দরকার, কারণ গল্পের শেষে একটা দারুণ টুইস্ট আছে যেটা আপনাকে অবশ্যই চমকে দেবে। আর সেই কারণেই আজকের এই অদ্ভুতুরে গল্পটিকে আমি আমার বিশেষ গল্পের ঝুলিতে রেখেছি। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, লিজেল সাম্বরি লেখা কাহিনী আমার বন্ধুরা মারা গেছে। এখন যা ঘটছে। আমাদের মাঝে কিছু একটা ঠিক নেই এখন। আমরা প্রতিদিনের মতো ক্যাফেটেরিয়ার একটা টেবিল ঘিরে বসে রয়েছি, কিন্তু সকলে এতটাই নিস্তব্ধ যে আশেপাশের কোলাহলের মধ্যেও তা ভালো করে বোঝা যাবে। অন্যদের কথাবার্তা, হাসি ঠাট্টা শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সেসব কিছুর থেকে আমরা যেন আলাদা হয়ে রয়েছি। কোনো এক অদৃশ্য প্রাচীর বাধা সৃষ্টি করছে সেখানে। আমরা সকলে সেদিন একসাথে রাত কাটানোর পর থেকেই এই অদ্ভুত পরিস্থিতি শুরু হয়। প্রতিদিন সেটা যেন আরও খারাপের দিকে এগিয়ে চলেছে। স্কুল ছুটি হতে বাড়ি ফেরার পথে আমার সাথে হাঁটার মতো কোনো সঙ্গী এখন আর থাকে না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আর কেউ কোনো মেসেজ করে না, আর ব্যাপারটা নিয়ে আলোচনা করার পরিবর্তে সকলে একেবারে চুপ মেরে গিয়েছে। অবশেষে নীলিমা নিজের ফোনটা নিচে নামিয়ে সকলের দিকে তাকায়। তার ঘন কালো চুলগুলো ঢেকে রেখেছে তার কান দুটোকে। ভাবছি গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি বাবার কাছে গিয়ে থাকবো। কি? কথাটা নিজেকে সামলানোর আগেই মুখ ফসকে বেরিয়ে যায়। নীলিমার বাবা এখান থেকে 5 ঘন্টা দূরত্বে থাকেন। ওকে স্কুল বদলাতে হবে, আর সেটা অল্প কিছু দিনের জন্যে নয়। আমরা তো সবে ক্লাস 10-এ পড়ি, ও 2 বছরের জন্য চলে যাবে। যদি ওর ওখানে ভালো লেগে যায় তাহলে হয়তো আরও বেশি দিন। বিপাশা চপস্টিকটা নামিয়ে রাখে, যেটা দিয়ে ওর মায়ের বানানো কোরিয়ান সাইড ডিশগুলো খাচ্ছিল। ও ভাবলেশহীন গলায় বলল, সিরিয়াসলি কি যা তা বলছিস? আমি আমার থেরাপিস্টের সাথে কথা বলছিলাম। কি নিয়ে? কিন্তু দীপালি ওকে মাঝপথেই থামিয়ে দেয়। সে নিজের বায়োলজি বইটা বন্ধ করে দেয়, যেটা নিয়ে ও পড়ার ভান করছিল এতক্ষণ। ওর কোকড়া চুলগুলো মুখ থেকে টেনে পেছনে বাঁধা, আর ওর বড় চশমাটার জন্য চোখ দুটোকে আরও তীক্ষ্ণ দেখাচ্ছে। মাসখানেক আগে আমাদের যে স্লিপ ওভারটা হয়েছিল সেটার কথা আমার কিছুই মনে নেই সেই বিষয়ে। আর এখন আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। আমার থেরাপিস্ট মনে করেন যে জায়গা বদলানোটা আমার জন্য ভালো হতে পারে। আমি একবার টেবিলের চারপাশে সবার দিকে তাকালাম আর ঢোক গিললাম। দীপালি আঙুল দিয়ে নিজের রগ দুটো চেপে ধরে। ওর কপালের ধারে চুলগুলো অন্য দিনের চেয়ে বেশি এলোমেলো আর রুক্ষ হয়ে আছে। সাধারণত ওগুলোকে একদম নিখুঁতভাবে পরিপাটি করে রাখে। ও বলল, ব্যাপারটা অতটাও গুরুতর কিছু না, তুই চলে যাবি কেন? সত্যি কি গুরুতর নয়? নীলিমা পাল্টা প্রশ্ন করে, তোর মা রাজি হয়েছেন এতে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, এটা হতেই পারে না যে ওর মা এত বড় একটা ব্যাপারে রাজি হবেন। নীলিমা কাঁধ ঝাঁকায়। বাবা সবসময় বলেন তার সাথে আরও বেশি সময় কাটাতে, আর মাও ব্যস্ত থাকেন। কি আছে, এই তো মাত্র কয়েকটা বছরের ব্যাপার। না, আমি এখনই বুঝতে পারছি এর শেষটা কি হবে। নীলিমা চলে যাবে। দীপালি ও স্টাডি গ্রুপের সাথে আরও বেশি মিশে যাবে। বিপাশা ওর ভলিবল বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাবে। আর তারপর থাকবো শুধু আমি, নতুন মেয়েটা, আবারও একা। আমি নীলিমার হাতটা ধরতে ও শিউরে ওঠে। এখন সব কিছু কেমন যেন অদ্ভুত হয়ে গিয়েছে, যেটা আগে আমাদের মধ্যে একেবারেই ছিল না। সরি, আসলে হঠাৎ করে হাতটা ধুলি বলে চমকে গেছিলাম। আমি এই অস্বস্তিটা পাত্তা না দিয়ে জোর করে হাসার চেষ্টা করলাম। আমাদের আবার একসাথে বসা উচিত, মানে আমরা সবাই মিলে।
এবার না হয় আমার বাড়িতেই আয়। দীপালি আর বিপাশা আমার দিক থেকে চোখ সরিয়ে রাখে। বুকটা ভার হয়ে এলেও আমি গলার স্বরে আনন্দ ধরে রাখার চেষ্টা করলাম। কতদিন হয়ে গেল আমরা একসাথে কোথাও বসিনি। আর নীলিমা যদি সত্যিই চলে যায়, তাহলে আমাদের একসাথে কিছু একটা করা উচিত। এই সময় ঘন্টা বেজে ওঠে। সবাই এমনভাবে উঠে দাঁড়ালো যেন আলোচনা এখানেই শেষ। আমি দীপালির জ্যাকেটটা খপ করে ধরি, যাতে সেও বাকিদের সাথে চলে না যায়। অন্যরা খেয়ালই করল না যে আমরা পেছনে রয়ে গেছি। দীপালি, আমি নরম সুরে বললাম, যাতে গলাটা মরিয়া না শোনায়, তুই যদি ওদের বলিস যে একসাথে রাত কাটানোর প্ল্যানটা ভালো, ওরা শুনবে। এটা আমাদের জন্যও তো খুব ভালো হবে, তাই না? আমি যখন নতুন এসেছিলাম, দীপালি প্রথম আমাকে আপন করে নিয়েছিল। আমার চুলের বিনুনি ওর খুব পছন্দ হয়। আর তারপর আমরা চুলের যত্ন আর পছন্দের জিনিসপত্র নিয়ে কথা বলতে শুরু করি। ওর জন্যই অন্য মেয়েরা আমাকে দলে নিয়েছিল। ও চাইলে আবার সেটা করতে পারে, আমাদের সবাইকে আবার এক করতে পারে। তোর বাড়িতে? আমার দিকে না তাকিয়ে দীপালি জিজ্ঞেস করলো। আমার বাড়ি যে হতে হবে সেরম কোনো কথা নেই, যে কোনো জায়গায় হলেই চলবে। কিন্তু মনের গভীরে আমি চাই ওটা আমার বাড়িই হোক। আমি আরেকটা সুযোগ চাই এটা প্রমাণ করার জন্য যে আমি ওদেরই একজন। যে কারো বাড়িতেই হতে পারে। আমি চট করে বলি, আমার কোনো অসুবিধা নেই। ক্যাফেটেরিয়ার ওপার থেকে একটা চিৎকারে আমার মনোযোগ ভেঙে যায়। দুটো ছেলে একটা হাত আয়না নিয়ে ঝগড়া করছে। ব্রেন্ডা বাটার ফিঙ্গার্স বলে কিছু একটা চাচাচ্ছে, আর একটা মেয়ে খিলখিল করে হাসতে হাসতে আধমরা হয়ে আয়নাটা ফেরত নেওয়ার চেষ্টা করছে। যখন আমি আবার দীপালির দিকে তাকালাম, দেখি ও আমার দিকেই তাকিয়ে। তোর বাড়িতেই করা যাক, বলল। আমি ওদের সাথে কথা বলবো। আমার মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে, আর আমি দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরি। ও আমাকে পাল্টা জড়িয়ে ধরল না। আমার মনে হলো আমি যেন একটা ইঁটের দেওয়ালকে জড়িয়ে ধরেছি, কিন্তু তাও আমি ওকে ছাড়লাম না। আগে যা ঘটেছিল সব কিছু নিখুঁত হওয়া চাই। রান্নাঘরের আইল্যান্ডের ওপর আমি কাগজের প্লেট আর কাপ সাজিয়ে রেখেছিলাম, যেগুলো শহরের একটা পার্টির দোকান থেকে কিনে এনেছি। ওগুলো ছিল কালো রঙের, আর তার ওপর ক্রিস্টালের মতো চকচকে নকশা করা। আমি এক মুহূর্ত সেগুলোর দিকে তাকিয়ে রইলাম। এগুলোকে খুব ছেলে মানুষে লাগছিল, যেন কোনো ছোট বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানের জন্য কেনা। অন্য মেয়েদের বাড়িতে গেলে ওরা কেউই এত আয়োজন করে না, ওরা কখনো এত তৈরি হয় না। আমি কাউন্টার থেকে প্লেট আর কাপগুলো এক ছটকায় সরিয়ে দিলাম, আর নতুন সাদা আলমারিগুলোর একটার একেবারে পেছনে গুজে দিলাম। আমরা সাধারণ প্লেট কাপই ব্যবহার করব। বাড়ির অন্য সব কিছুর মতোই ওগুলো একেবারে নতুন। পুরো বাড়িটা নতুন করে সাজানো হয়েছে, নতুন মেঝে, নতুন আসবাবপত্র, সব কিছু। আমাদের অ্যাপার্টমেন্টের সব পুরনো ভাঙাচোরা জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। এখন যেহেতু মা মিস্টার হ্যারিসনকে বিয়ে করেছেন আর আমি তার সৎ মেয়ে, তাই এই সব কিছু কেনার সামর্থ্য হয়েছে আমাদের। আমার মনে হচ্ছিল আমি যেন এক সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছি, একজন ভালো মানুষ। অবশেষে আমি কোনো লজ্জা ছাড়াই আমার বান্ধবীদের নিজের বাড়িতে ডাকতে পারবো। শেষবার যখন দীপালির বাড়ি গেছিলাম, তখন ব্যাপারটা আমার খুব গায়ে লেগেছিল। আমরা একরকম নই। বিপাশা ওর বাড়ি অগোছালো বলে মজা করত, কিন্তু ওদের বাড়িতে একটা সুইমিং পুল আছে। আর আমি নীলিমার কথাটা কোনোদিনও ভুলতে পারিনি, যখন ও জেনেছিল যে আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি। সে তো দারুণ ব্যাপার, আমি কখনো অ্যাপার্টমেন্টে যাইনি। আমি বুঝতে পারছিলাম ওর কাছে ব্যাপারটা আসলে অত দারুণ কিছু ছিল না। এটা ছিল আরও একটা কারণ যা প্রমাণ করে যে আমি ওদের দলে পড়ি না। আমার তখন ইচ্ছে করছিল অদৃশ্য হয়ে যেতে, কিন্তু এখন সব কিছু অন্যরকম। আমি আর শুধু সেই নতুন মেয়েটা হয়ে থাকবো না যাকে ওরা দয়া করে নিজেদের দলে নিত। আমি এবার ওদেরই একজন হতে চলেছি। ডোরবেলটা বেজে ওঠে। আমি রান্নাঘর থেকে ছুটে সদর দরজার দিকে গেলাম। মা আর গ্লেন আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল, হাতে হাত জড়িয়ে। মা একটা ঝলমলে পোশাক পরে, যার এক পাশ চেরা, আর গ্লেনের পরনে ছিল পুরো একটা স্যুট। ওরা ওদের ডেট নাইটের জন্য সেজেছিল। এটা ওরা প্রতি শুক্রবার করে থাকে। মা দরজাটা খুলে বিপাশা, দীপালি আর নীলিমার দিকে তাকিয়ে উজ্জ্বলভাবে হাসে।
তোর বন্ধুরা এসে গেছে, আমাদের ফিরতে কিন্তু দেরি হবে। আমার লজ্জা লেগে যায়। আমি মেয়েগুলোর দিকে তাকাই, দেখি ওরা হাসছে, তাই আমিও জোর করে হাসলাম। গ্লেন তার নিখুঁত সাদা দাঁতগুলো দেখিয়ে বলল, সকলে মজা করো। এমনকি ওর চুলের ছাড়টাও নিখুঁত লাগছিল। ওরা চলে যায় আর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। বিপাশা প্রথমে ভেতরে ঢোকে। ও লম্বা চকচকে কালো চুলগুলো ওর সে পরিচিত পনিতেলে বাঁধা। চারদিকে তাকাতে তাকাতে ও বলল, তোর বাবা মা তো হেব্বি হট। নীলিমা হেসে বলল, একেবারে একমত। ওর মুখটা বেশ সতেজ এবং উজ্জ্বল। সব শেষে ভেতরে ঢুকল দীপালি। ওর চুল পরিপাটি করে বিনুনি করে মাথার উপরে খোপা বাঁধা, একটা চুলও এদিক ওদিক হয়নি। ও অন্যদের দিকে তাকিয়ে চোখ উল্টে আমাকে দেখে হাসল। ওদের কথা ছাড় তো, আমরা ঘুমাবো কোথায়? দীপালির প্রতি আমি আরও একবার কৃতজ্ঞ হলাম। শুধু আমাকে এই দলে আনার জন্য নয়, বরং আমাকে সবার সাথে মানিয়ে নিতে সাহায্য করার জন্যেও। আমরা আমার ঘরেই থাকব, আমি বললাম। আমি ওদের দোতলায় নিয়ে যাই। এই প্রথমবার আমি দেওয়ালের রং নিজে পছন্দ করার সুযোগ পেয়েছি। এর আগে আমরা যতগুলো ফ্ল্যাটে থেকেছি সেখানে রং করার অনুমতি ছিল না, তাই দেওয়ালগুলো সব সময় ফ্যাকাশে গোলাপি বা একঘেয়ে অফ হোয়াইট রঙের হতো। আমি 3টে দেওয়ালের জন্য একটা মেটে সবুজ রং বেছে নিয়েছিলাম, আর 4 নম্বর দেওয়ালটা রং করেছিলাম কালো রং দিয়ে। ঘরটা ঠিক আমি যেমনটা চেয়েছিলাম সেভাবেই সাজানো ছিল। দেওয়ালে তারাকৃতির টুনি লাইট আর তার সাথে নানা নক্ষত্রপুঞ্জের ছবি ঝোলানো। আমি ঘরটা প্রচুর গাছ দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, যেগুলো গতকালই কিনেছি, কারণ ওগুলো যত্ন কিভাবে নিতে হয় আমি আসলে জানিই না। গাছগুলো হয়তো তাড়াতাড়ি মরে যাবে, কিন্তু আজকে রাতের জন্য ওগুলোকে একেবারে নিখুঁত লাগছিল। আমার ড্রেসার আর ডেস্ক ক্রিস্টাল, নানান রকম মোমবাতি আর পুরনো দোকান থেকে কেনা চায়ের কাপে ভর্তি ছিল, যেগুলো আমি স্প্রে পেইন্ট করে কালো করে দিয়েছিলাম। আমি এমনকি টুনি লাইটগুলোর কাছে আমাদের কিছু ছবিও টাঙিয়ে দিয়েছি। নীলিমা চারদিকে তাকিয়ে বলল, বেশ একটা ডাইনি ডাইনি ব্যাপার তো, আমার পছন্দ হয়েছে। থ্যাঙ্কস, আমি বললাম। এমন ভাব করার চেষ্টা করলাম যেন এটা কোনো ব্যাপারই না। বিপাশা আমার বিছানায় ধপ করে শুয়ে পড়ল। একটা পিৎজা খাওয়ার জন্য আমায় কাকে খুন করতে হবে? তুই অর্ডার করেছিস তো নাকি? হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে, আমি বললাম। আমি এমনভাবেই প্ল্যান করেছিলাম যাতে ওরা আসার আধ ঘন্টা পর পিৎজাটা আসে, কিন্তু আমি ভাবছিলাম ওটা আসার আগে আমরা মজার জন্যে কিছু একটা করতে পারি। দীপালি ভুরু কোচকায়। নীলিমা দাঁত বের করে হাসে। বিপাশা আমার বালিশে মুখ গুজে বিড়বিড় করে বলল, পিৎজাই তো মজা। চুপ কর বিপাশা। নীলিমা হেসে বলল, কি প্ল্যান? আমি নাটকীয়ভাবে গলা নামিয়ে বললাম, তোরা এটা জানিস কি না জানি না, কিন্তু এই বাড়িটা এটা ব্রেন্ডা বাটারফিঙ্গার্সের ছিল। আমি ওদের প্রতিক্রিয়া দেখার জন্য একটু থামলাম। আর ও এখানেই মারা যায়। দীপালি আর নীলিমা একে অপরের দিকে তাকায়। আমরা জানি, সবাই জানে। বিছানা থেকে বলল বিপাশা, ও তাই তো, আমারও তাই মনে হয়েছিল। শহরটা খুব একটা বড় নয়, আর এখানকার সবাই এই গল্পটা জানে, এমনকি আমিও। এখানে আসার কিছুদিন পরেই আমি ব্র্যান্ডা বাটারফিঙ্গার্সের কথা শুনেছিলাম। সেই মেয়ে যে ভুল করে তার সবচেয়ে প্রিয় বন্ধুর ওপর ছুরি ফেলে দিয়েছিল, আর তাতে সে মারা যায়। গল্পটা হলো, ব্র্যান্ডা তার বন্ধুর ওপর ঈর্ষান্বিত হয়ে পড়েছিল যখন তার বন্ধু নতুন বন্ধু বানায়। আর ব্যাপারটা এমন দাঁড়ায় যে যদি আমি তোমাকে না পাই তাহলে আর কেউ পাবে না। কিন্তু কেউ একজন ওকে একটা বিদঘুটে ডাকনাম দেয়, আর এখনও এখানকার একটা ভূতের গল্প হয়ে দাঁড়িয়েছে। ওরা যে জানে মেয়েটা এখানে থাকতো তাতে অবাক হওয়ার কিছু ছিল না। তবে ঠিক আছে, আমি এখনও ব্যাপারটা জমিয়ে তুলতে পারবো। আমি কিন্তু ওই আয়নার খেলাটা খেলছি না, দীপালি হাত ভাঁজ করে বলল। যদি তোর মাথায় ওটাই থাকে তাই বললাম। বিপাশা উঠে বসে দাঁত বের করে হাসল। তোর ভয় করছে না তো দীপালি? আমি তো ভাবতাম বি গ্রেড পাওয়াই তোর সবচেয়ে বড় ভয়। দীপালি ওর দিকে কটমট করে তাকায়। প্রথমত, আমি কখনো বি গ্রেড পাইনি, আর দ্বিতীয়ত আমি ভয় পাচ্ছি না, আমি বিরক্ত হচ্ছি। আয়নায় 3 বার ব্রেন্ডা বাটারফিঙ্গার্সের নাম বলাটা ব্লাডি মেরি আর ক্যান্ডিম্যানের একটা সস্তা নকল।
কথার মধ্যে আবার যোগ দেওয়ার জন্য আমি বললাম, কিন্তু এর পেছনে একটা কারণ আছে। ঘটনাস্থলে ওরা দেখেছিল সব আয়না ভাঙা অবস্থায় পড়ে আছে। শোনা যায় ওই ঘটনার পর ব্রেন্ডা নাকি আয়নায় নিজের মুখ দেখতে পেত না। আমি শুনেছি ও নাকি সাংঘাতিক কুৎসিত ছিল আর নিজের প্রতিবিম্ব একদমই সহ্য করতে পারত না, তাই আয়নাগুলো ভেঙে ফেলে সে। সেই জন্যই কি ও নিজের বন্ধুকে খুন করেছিল? কারণ বন্ধুটা ছিল ওর চেয়ে বেশি সুন্দরী। দেখলি তো, বিপাশা দীপালিকে বলল। আয়নার ব্যাপারটা একদম কাজ করছে। দীপালি চোখ উল্টে বলল, ঠিক আছে, তাহলে আমরাও কি সবার মতো ওই একই জিনিস করব? ওরা সবাই আমার উত্তরের অপেক্ষায় আমার দিকে তাকালো। এই প্রথমবার আমার মনে হলো ওরা আমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিচ্ছে। আমি যতটা সম্ভব চওড়া করে হাসলাম। বললাম, আমরা আয়নার খেলাটা করছি না, বরং আমরা ওকে আবাহন জানাবো। এখন যা ঘটছে, মেয়েরা তাদের রাত্রিবাসের ব্যাগগুলো আমার ঘরের মেঝেতে ফেলে দেয়। সেই ধূপধাপ শব্দটা ঘরের অস্বস্তিকর নীরবতায় প্রতিধ্বনিত হলো। এই মুহূর্তটা কেন জানি আরও বেশি অদ্ভুত লাগছিল। আমাদের শেষবার একসঙ্গে রাত কাটানোর পর মাত্র 1 মাস কেটেছে, কিন্তু মনে হচ্ছিল যেন অনন্তকাল পেরিয়ে গেছে। হয়তো মা আমাদের মধ্যেকার চাপা উত্তেজনাটা বুঝতে পারছিল। আমি খেয়াল করলাম মেয়েদের প্রত্যেকেই নিজের ব্যাগের কাছে এমনভাবে বসেছে যেন কোনো গোলমাল হলেই ওরা চলে যাওয়ার জন্য তৈরি। নীলিমা ওর ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো। বিপাশা ওর হাতের কড়াগুলো খুঁড়তে শুরু করলো। দীপালি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে এমনভাবে তাকালো যেন ও কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। আমি আশা করেছিলাম যে দীপালি হয়তো নেতৃত্ব দেবে, কিন্তু এটা স্পষ্ট যে আমাকে একাই সবটা সামলাতে হবে। আমি অস্বস্তিতে নড়ে চড়ে বসি। তোরা সবাই কি করতে চাস? শেষমেশ জিজ্ঞেস করলাম আমি। প্রথমে কেউ কোনো উত্তর দিল না। নীলিমা ফোন থেকে মুখ তোলে আর বিপাশা ও ছটফটানি থামায়, কিন্তু দুজনেই চুপ করে রইল। ওরা একে অপরের দিকে তাকায়, তারপর আমার দিকে। আমরা পিৎজা অর্ডার করতে পারি? আমি বিপাশার দিকে তাকিয়ে প্রস্তাব দিলাম। সাধারণত খাবারের কথা শুনলেও খুব উৎসাহিত হয়, কিন্তু ও মেঝের দিকে তাকিয়ে রইল। ওর মুখের ভাব বোঝা যাচ্ছিল না। না হলে আমরা সিনেমা দেখতে পারি, বা চল ট্রুথ অর ডেয়ার খেলি। হঠাৎ দাঁত বের করে হেসে নীলিমা আমার কথা থামিয়ে বলল। দীপালি ঝট করে নীলিমার দিকে মাথা ঘুরিয়ে ওর দিকে তীক্ষ্ণভাবে তাকায়। বিপাশা যেন থমকে যায় নিজের জায়গায়। কি হলো? নীলিমা কাঁধ ঝাঁকালো, মুখে তখনও হাসি লেগে, কিন্তু সেই হাসির মধ্যে কেমন যেন একটা খটকা ছিল। আমি তো শুধু একটা প্রস্তাব দিচ্ছি, যেহেতু দীপালি আজ একটা কথাও বলছে না তাই। আমি ভয়ে ভয়ে ওদের দিকে তাকালাম। চাইছিলাম না ব্যাপারটা ঝগড়া পর্যন্ত করাক। এই একসাথে রাত কাটানোর আসল উদ্দেশ্যই তো সবকিছু ঠিক করে নেওয়া, যাতে আমরা আবার আগের মতো হয়ে যাই। ট্রুথ অর ডেয়ার খেলাটা আমার খুব একটা পছন্দের না, কিন্তু নীলিমা যখন বলছে, আমি আর তর্ক করতে রাজি নই। আমি শুধু চাই সবাই যেন খুশি থাকে। ঠিক আছে, দীপালি দাঁতে দাঁত চেপে বলল। ওর কণ্ঠ শক্ত। ট্রুথ অর ডেয়ার? নীলিমার দিকে ঘুরেও জিজ্ঞেস করল। অবশ্যই ডেয়ার। নীলিমা জবাব দেয়। ডেয়ারটা আমি দিই। এই প্রথমবার মুখ খোলে বিপাশা। ওর কণ্ঠ প্রায় আবেগহীন। আমি ডেয়ার দিতে বেশি ভালো পারি। দীপালি আমার দিকে তাকালো একবার, তারপর বাকিদের দিকে। ঠিক আছে। দারুণ। আমি জোর করে হেসে তাড়াতাড়ি বললাম, আমি শুধু চাই সব কিছু যেন মজার হোক, অস্বস্তিকর নয়। বিপাশা মাথা নাড়ে, ওর মুখের ভাব পড়া যাচ্ছে না। তারপরও বলল, আমি তোকে ডেয়ার দিচ্ছি। আয়নার সামনে 3 বার ব্রেন্ডা বাটারফিঙ্গার্স বল। আমার মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে যায়। তোর মাথা খারাপ হয়েছে নাকি? বিপাশা দীপালির দিকে ঘুরে তাকায়। ওর মুখটা হতাশায় কঠিন। কেন? তুই তো বললি আমি ডেয়ার দেব, এটাই আমার ডেয়ার। নীলিমা বিপাশার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। প্রথম ডেয়ার হিসেবে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার তো মনে হয় বেশ মজা হবে। হালকা হেসে বলল বিপাশা। দীপালি, আমি মরিয়া ভাবটা লুকোনোর চেষ্টা করে বললাম, তুই বরং আমাকে দে। বিপাশা বলল, নীলিমার তো এখনো বাকি। কিন্তু আমরা ওর কথা পাত্তা দিলাম না। আমি জানি না ও এমন কেন করছে। সাধারণত ও বেশ শান্ত থাকে,
শুধু খেতে পেলেই ও খুশি। দীপালি ভয়ে ঢোক গিলল। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ, আমি সঙ্গে সঙ্গে বলি। দীপালির দেওয়া ট্রুথগুলো সবসময় সহজ হয় আর কখনো অস্বস্তিকর হয় না। দীপালি ঠোঁট চাটে, ওর চামড়া শুকনো দেখাচ্ছে, যেন ময়েশ্চারাইজার লাগাতে ভুলে গেছে। ও জিজ্ঞেস করল, গতবারের কথা তো সত্যিই কিছু মনে নেই? কি ঘটেছিল বা আমাদের কি মনে আছে তা নিয়ে আমরা কখনো কথা বলিনি। আমরা শুধু এটাই মেনে নিয়েছিলাম যে আমাদের কারোরই কিছু মনে নেই। আমার মনে হলো ও এমন কিছু জানে যা আমি জানি না, কিন্তু যদি জেনেই থাকে তাহলে ও আমাদের বলছে না কেন? না, আমি জবাব দিলাম, আমি জানি তোরা আমার বাড়িতে স্লিপ ওভারের জন্য এসেছিলিস, কিন্তু তারপর আমার শুধু ঘুম থেকে ওঠার কথা মনে আছে। আমরা নিচে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। এটা তো খুব সোজা হয়ে গেল। পরিস্থিতিটা আবার স্বাভাবিক করার জন্য আমি হেসে বললাম, আমি নীলিমার ডেয়ারটা করতে চাই। আমি তোকে ডেয়ার দিচ্ছি যে পিৎজা ডেলিভারি করতে আসবে তার সাথে ফ্লার্ট করতে হবে, কিন্তু ফ্লার্টটা খুব বাড়াবাড়ি রকমের হতে হবে। নীলিমা মুচকি হাসল, যদিও ওর ঠোঁটটা এমনভাবে কাঁপছিল যেন ও হাসি চাপার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু আমি যদি ওর নম্বরটা জোগাড় করতে পারি তাহলে তোদের সবাইকে আমার জন্য কিছু করতে হবে। আমরা রুমার আলমারি থেকে তোর পরার জন্য সেক্সি কিছু একটা খুঁজে দেব। দীপালি আমার জামা কাপড় ঘাঁটতে ঘাঁটতে বলল। নীলিমাও ওর সাথে যোগ দিয়েছে। আমিও ওদের দিকে এগিয়ে যাই, কিন্তু হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকাতেই দেখি বিপাশা চুপচাপ বসে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি আবার দীপালি আর নীলিমার দিকে তাকালাম। ওরা প্রায় আমার আলমারির ভেতরে ঢুকে গেছে আর এত আস্তে ফিসফিস করে কথা বলছে যে আমি শুনতেও পাচ্ছি না। নীলিমা খেয়াল করলো যে আমি ওদের দেখছি আর বলল, ডেয়ারটার জন্য প্ল্যান করছি আর কি। ওরা এটা নিয়ে ফিসফিস করছে কেন? ডেয়ারটা তো আমি দিয়েছি। আমার মুখটা গরম হয়ে ওঠে। আমরা তো সবাই বন্ধু, তাই না? ওরা একে অপরকে বেশি দিন ধরে চেনে, তাতে কি? আমি এখনো এই দলেরই একজন। সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আবার আগের মতো হয়ে যাব। ব্রেন্ডার ডেয়ারটা তো একটা ছোটোখাটো ব্যাপার ছিল। ওরা আমাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে না। ওরা এমনটা করতেই পারে না। আমি এগিয়ে গিয়ে নীলিমার জন্য পোশাক বাছতে ওদের সাহায্য করতে লাগলাম। এমন সময় দীপালি বলল, একটা ছবি তোলা যাক। ও আমার ইনস্ট্যান্ট ক্যামেরাটার দিকে আঙুল দেখায়। আমি এটার কথা প্রায় সময় ভুলেই যাই। এটা এমন একটা জিনিস যেটা সবার কাছে ছিল বলে আমিও চেয়েছিলাম একটা রাখতে, কিন্তু যেই সেটা কিনলাম অমনি এটার ওপর থেকে আমার উৎসাহটা একরকম চলেই গেল। আমি ওটা ধরার আগেই বিপাশা লাফিয়ে ওঠে। আমি আনছি বলে ও ক্যামেরাটা তুলে নেয়, কিন্তু তারপরেই থমকে যায় সে। হাতে কিছু একটা ধরেছে এখন, একটা ছবি, কিন্তু আমি বুঝে পেলাম না ওটা কোথা থেকে এলো। নিশ্চয়ই ওটা ক্যামেরার নিচেই ছিল। আমি ওর দিকে তাকিয়ে চোখ পিটপিট করি। ওটা কি? প্রথমে দীপালি দেখল সেটা। ও বিপাশার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে পড়ে আঁতকে ওঠে। ওর আঁতকে ওঠার শব্দটা কেমন অদ্ভুত শোনায়, বড্ড বেশি নাটকীয়। আমিও দেখব। ওদের সাথে যোগ দিয়ে নীলিমা বলল। ও পোলার রেডটা নিয়ে ফিসফিস করে বলল, সর্বনাশ। আমার ওদের কাছে যাওয়া উচিত। ওরা কি দেখছে তা নিয়ে কৌতূহলী হওয়া উচিত। কিন্তু তার বদলে আমি অস্বস্তি নিয়ে যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকি। ব্যাপারটার মধ্যে কিছু একটা ঠিক লাগছে না। আমার দেখতে ইচ্ছে করছে না, যদিও না দেখার কোনো কারণই নেই। রুমা, দীপালি আমার দিকে ঘুরে ছবিটা বাড়িয়ে দিয়ে বলল। আমি কষ্ট করে ঢোক গিলে ওটা নিলাম। ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম আমি। এটা আমরা অন্য পোশাক পরে আছি, কিন্তু আমার ঘরেই আছি। আর নীলিমা সেলফি তোলার জন্য ক্যামেরাটা ধরে আছে। নীলিমা, দীপালি, বিপাশা, আমি আর অন্য একটা মেয়ে, এমন একটা মেয়ে যাকে আমি আগে কখনো দেখিনি। আগে যা ঘটেছিল। ডোরবেলটা বেজে উঠতে আমি লাফিয়ে উঠে দ্রুত সিঁড়ি ধরে নিচে নামলাম। পিৎজাটা তাড়াতাড়ি এসে গেছে। আমরা তো এখনো ব্রেন্ডার রিচুয়ালটা শুরুই করিনি। প্ল্যান মাফিক চলা আর হলো কই।
বিপাশা ঠিক আমার পেছনেই ছিল। আমি পিজাটা ধরতেই ও উইংস আর পপের ব্যাগটা নিয়ে নিল হাতে। ইয়েস, আমার যে কি খিদে পেয়েছে। আমি চোখ ঘোরালাম ওর দিকে। তুই এগুলো আমার ঘরে নিয়ে যা, আমি প্লেট আর কাপ নিয়ে আসছি। আমরা আবার আমার ঘরে এসে জড়ো হলাম এবং বড় ফ্লোর রাগটার ওপর গোল হয়ে বসলাম। পেপারনির একটা স্লাইস চিবোতে চিবোতে বিপাশা জিজ্ঞেস করলো, তো সামানিংয়ের জন্য আমরা কি করছি? উইজা বোর্ড বা ওই জাতীয় কিছু? আমি মাথা নাড়লাম। ওটা বড্ড বেশি চিজি। মেয়েরা হেসে ওঠে। আমি একটু সোজা হয়ে বসি। ওরা সবাই কিন্ডারগার্টেন থেকে বন্ধু, একে অপরের সাথে মজা করতে ওরা অভ্যস্ত। তাই আমি ভাবলাম আমারও যোগ দেওয়া উচিত। আমি ওদের দলের অংশ হতে চাই, শুধু সেই মেয়েটা হয়ে থাকতে চাই না যে গত বছর দলে এসেছে। আমাদের পুরো প্ল্যানটা জানা উচিত, যেমন আমাদের কাকে কি করতে হবে আর এর কোনো সাইড এফেক্টস আছে কি না। দীপালি বলল। নীলিমা ক্লান্ত স্বরে বলল, হে ভগবান। দেখ, তুই নীল চোখের সুন্দরী মেয়ে, তাই হয়তো তোর চিন্তা নেই, কিন্তু আমাদের মতো মানুষেরাই হরর মুভিতে প্রথমেই মারা যায়। তাই আমরা জানতে চাই যে কিসের মধ্যে ঢুকছি। আমি তো হয়তো কোনো হলিউড স্ল্যাশার মুভিতে সুযোগই পেতাম না, কাজে আমরা তো এমনিতেই ছক ভাঙছি। ঠিক কথা, নীলিমা বলল। এখানে মরার ব্যাপারে সবাই সমান। কেউ মরবে না, আমি ওদের আশ্বস্ত করলাম। যদিও আমি জানতাম ওরা ঠাট্টা করছে। বিপাশা কখনোই কোনো কিছু সিরিয়াসলি নেয় না, আর আমি জানতাম নীলিমাও বিশ্বাস রাখে না ভূতে। দীপালি অবশ্য সব কিছুর দায়িত্ব নিতে ভালোবাসে, জানি আমার কোনো আপত্তি নেই। চল এখনই করা যাক, আমি বললাম। আমি তোদের দেখাচ্ছি, তার আগে কয়েকটা জিনিস নিয়ে আসি। ওরা মাথা নাড়তেই আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। এক বাক্স নুন নিলাম আর আমার পিছনের পকেটে একটা ছোট ছুরি গুজে রাখলাম। আমাদের পিৎজা আর বাকি জিনিসগুলো সরাতে হবে। মেয়েরা খাওয়া থামায়, বিপাশা যদিও ইচ্ছা ছিল না। আমরা বাক্সগুলো আমার বিছানায় সরিয়ে রাখি। আমি ফেরি লাইটগুলো খুলে ওদের প্রত্যেককে একটা করে মোমবাতি দিলাম। তারপর রোয়াওলা সাদা রাগটা সরিয়ে আয়নাটা নিয়ে এলাম ঘরের মাঝখানে। আমি বললাম, সবাই আয়নার সামনে এসে গোল হয়ে দাঁড়া, এমনভাবে যাতে আয়নাটাও ওই গোলের একটা অংশ হয়। ওরা আমার কথা মতো দাঁড়িয়ে যায়। আমি ওদের মোমবাতিগুলো জ্বালিয়ে দিই, তারপর নিজেরটা। সেটা দীপালির হাতে দিয়ে আয়না ও আমাদের চারপাশে নুন ছিটিয়ে দিলাম আমি। মেয়েরা সব চুপ করেছিল, কিন্তু মনে হচ্ছিল ওরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। আমি ঘরের মূল আলোটা নিভিয়ে দিলাম। ঘরটা ডুবে গেল অন্ধকারে। একমাত্র আলোটা আসছিল মোমবাতিগুলো থেকে, যেটা ছায়ার সৃষ্টি করেছে ঘর জুড়ে। বিপাশা একটা ওয়াও শব্দ করে খিকখিক করে হেসে ওঠে। ওয়াও। চুপ, দীপালি বলল, কিন্তু সেও হাসছিল। নীলিমা মুচকি হেসে চোখ ঘোরায়। ওরা মজা পাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। এদিকে আমি গম্ভীর আর ভুতুরে ভাব ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তাতে ওরা আরও বেশি করে হাসছিল। আর আমি ঠিক এটাই চাইছিলাম। ঠিক আছে, আমি বৃত্তের মধ্যে নিজের জায়গায় গিয়ে বললাম, এবার আমরা আয়নার ওপর মোম ফেলব। আমি ওদের কাছে আসতে ইশারা করলাম। তারপর আমরা প্রত্যেকে আয়নার ওপর মোম ফেলার চেষ্টা করি। কাজটা নিখুঁত হয়নি, কিন্তু চলে যাওয়ার মতো। আমি পকেট থেকে ছুরিটা বের করলাম। এটার কি সত্যিই দরকার আছে? দীপালি ছুরিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি এক মুহূর্তের জন্য ইতস্তত করি, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বিপাশা আর নীলিমা বেশ মজাই পাচ্ছে। এটা শুধু ওর নাম লেখার জন্য। আমি মোমের ওপর ব্রেন্ডা নামটা খোদাই করতে করতে বললাম। বিপাশা মাথা কাত করে বলল, বাটারফিঙ্গার্স লেখার মতো যথেষ্ট জায়গা তো নেই। আরে ওটা ওর আসল নাম নয়, গাধা। নীলিমা বলল। এবার বললাম আমি, আমাদের চুপ করে থাকতে হবে, হাত ধরতে হবে একে অপরের, আর আমি ব্রেন্ডাকে জিজ্ঞেস করব ও আমাদের সাথে কথা বলতে চায় কি না। আমি ছুরিটা পকেটে রেখে দিই। সকলে তারপর হাত ধরলাম একে অপরের। বৃত্তটা সম্পূর্ণ করার জন্য আমি আমার ডান হাতটা আয়নার ওপর রাখি, আর দীপালিও অনিচ্ছা সত্ত্বেও ওর বাঁ হাতটা সেখানে রাখল। ও আমার দিকে তাকিয়ে বলল, জানিস তো, আমাদের এইসব করতে দেখে আমাদের পূর্বপুরুষরা হয়তো কবরে শুয়েও ছটফট করছেন এখন। আসল নিয়ম অনুযায়ী তো আয়নায় রক্ত লাগানোর কথা ছিল, তাই আমি এটাকে আরও একটু নিরাপদ করে দিয়েছি, আমি উত্তর দিলাম। দীপালি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। সকলে চুপ হতে আমি বললাম, আমরা ব্রেন্ডার আত্মাকে আহ্বান করছি,
যে একসময় এই বাড়িতে থাকতো। তুমি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তবে দয়া করে আয়নার মধ্যে এসো। আমরা তোমাকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চুপচাপ অপেক্ষা করলাম খানিকক্ষণ, কিন্তু কিছুই হলো না। আমি কথাগুলো আবার বললাম, তবুও কিছু হলো না। হলো না রে, হলো না। বলে ওঠে বিপাশা, আর আমরা সবাই একে অপরের হাত ছেড়ে দিই। ঠিক আছে, আমি সত্যি কিছু হবে বলে আশাও করিনি। আমি শুধু ওদের জন্য মজার কিছু করতে চেয়েছিলাম। আমি কাঁধ ঝাঁকিয়ে আলোটা আবার জ্বালিয়ে দিই। এবার তাহলে খাওয়া যাক, আগে একটা ছবি হোক। নীলিমা আমার ভ্যানিটি থেকে ইনস্ট্যাক্স ক্যামেরাটা নিয়ে নিল এবং আমরা পোজ দিলাম। আমাদের ছবি তোলা শেষ হতে আমার চোখটা আয়নার দিকে যায়। দেখি আয়নাটা একটা ছোট্ট ফাটল, যেটা আগে তো ছিল না। আমি কাছে এগিয়ে যাই, আর যেই না ওটা ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছি, অমনি ফাটলটা আরও বড় হয়ে গিয়ে আমার আঙুলের ডগাটা কেটে দিল। আউচ! আমি হাতটা সরিয়ে নিয়ে আর দেখি এক ফোঁটা রক্ত আয়নার গায়ে লেগে গিয়েছে। ওকে, এটা কিন্তু ভয় পাওয়ানোর মতো ছিল। বিপাশা অস্বস্তির হাসি হেসে বলল। দীপালি চোখ সরু করে চশমাটা ঠিক করতে করতে বলল, হয়তো মোমবাতির তাপেই আয়নাটার এই অবস্থা হয়েছে। কেউ আর কিছু বলার আগেই পুরো আয়নাটা ঝনঝন শব্দ করে ভেঙে গেল। এখন যা ঘটছে, যখন আমি ছবিটা থেকে চোখ তুললাম, দেখি ওরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা কি ভাবছে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি জানি এটা অদ্ভুত যে আমার কাছে এমন একটা ছবি আছে যেটা তোলার কথা আমাদের মনেই নেই। আর সেই ছবিতে এমন একজন মেয়ে আছে যাকে আমরা চিনি না। মেয়েটা কৃষ্ণাঙ্গ, আমার মতোই চুল বিনুনি করা, কিন্তু ওর বিনুনিতে ছোট ছোট ধাতুর গয়না লাগানো। তুই এই ছবিটার ব্যাপারে কিছু বলিসনি কেন? বিপাশা নিচু গলায় বলল। আমি মাথা নাড়লাম। আমি এটা আগে কখনো দেখিনি। যদি দেখতাম তাহলে তোকে বলতাম। শেষবার একসাথে রাত কাটানোর পর থেকে আমি ক্যামেরাটা ছুঁয়েও দেখিনি। ব্যাপারটা খুবই গোলমেলে। নীলিমা মাথা নাড়তে নাড়তে বলল, আমরা কি করে একজনকে পুরোপুরি ভুলে যেতে পারি? হয়তো মা ফিরলে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি সেদিন কতজন মেয়ে এসেছিল তা ওনার মনে আছে কিনা। আমি প্রস্তাব দিলাম। এখনই ফোন করে দেখ না। নীলিমা জিজ্ঞেস করল। আজ ওদের ডেট নাইট, ওই সময় ওরা ফোন বন্ধ রাখে। যদি কোনো জরুরি দরকার হয় তাহলে আমি মাসিকে ফোন করি আর উনিই সবটা সামলে নেন। আমি কাজ ঝাঁকালাম। চল, আমরাই মনে করার চেষ্টা করে দেখি মেয়েটা কে। হয়তো মেয়েটা ব্রেন্ডা বাটারফিঙ্গার্স। বিপাশা বলে। কথাটা ঠাট্টা করে বললেও ওর গলার স্বরটা ছিল একদম গম্ভীর। আমি হেসে উঠি, কিন্তু আর কেউ হাসল না। ফর গড সেক বিপাশা, ওর দিকে কটমট করে তাকিয়ে বিড়বিড় করে বলে দীপালি, আমি এখন এখানে থাকতে পারছি না। বলেই ও বেরিয়ে যায়। নীলিমা যায় ওর পেছন পেছন, তারপর বিপাশাও। আর পড়ে রইলাম শুধু আমি একা। আমি মুখ খুলি, কিন্তু কি বলবো বুঝতে পারি না। ওদের পেছন থেকে কি চিৎকার করে ডাকবো? গতবার একসাথে রাত কাটানোর সময় কিছু একটা হয়েছিল, খুব খারাপ কিছু, এমন কিছু যা আমাদের কারোরই মনে নেই। আর এখন ছবিতে এই রহস্যময় মেয়েটা, ওকে নিয়ে আমার কিছু যায় আসে না। ও কে বা কেন ছবিতে আছে তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু একটাই জিনিস চাই, আমাদের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা ঠিক করে ফেলতে। আমরা সকলে আবার আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে উঠব, যাই হোক না কেন। আগে যা ঘটেছিল। আমি মেয়েদের পেছন পেছন সিঁড়ি দিয়ে দৌড়ে নামলাম। মসৃণ কাঠে প্রায় পা পিছলে যাচ্ছিল আমার। আয়নাটা ভেঙে যাওয়ার স্মৃতিটা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। দীপালি আর বিপাশা তাড়াহুড়ো শুরু করে দেয়। নিজেদের ব্যাগগুলো তুলে নিয়ে চটপট চেন লাগাতে শুরু করে। এটা হতে পারে না, ওরা এভাবে চলে যেতে পারে না। আমি ওদের পেছন থেকে ডাক দিই, এই শোন, আমি নিশ্চিত সব ঠিক আছে। দীপালি যেমনটা বলেছিল, হয়তো শুধু গরমের জন্যই ওটা হয়েছে। দীপালি মাথা নেড়ে বলল, ওটা গরমের জন্য হয়নি, যা হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর। একমাত্র নীলিমাই নিজের জিনিসপত্র গোছায়নি, কিন্তু আমি দেখলাম ওর হাতের লোম খাড়া হয়ে গেছে। সে বলল, একটু শান্ত হ তোরা। বিপাশা বলল, তুই কি দেখিসনি আয়নাটা কিভাবে হাজার হাজার টুকরো হয়ে ফেটে গেল? নীলিমা চোখ উল্টে বলল, আচ্ছা ঠিক আছে,
তোরা দুজন যখন এতই ভয় পেয়েছিস তাহলে বরং আমার বাড়ি চল। আমি মুখ পাকালাম। ওর মা সবসময় আমাদের সাথে এমনভাবে মেশার চেষ্টা করতো যেন উনিও আমাদেরই একজন। আমাদের ওয়াইন অফার করত, আর পুরো ব্যাপারটা ছিল খুব অস্বস্তিকর। তাছাড়া এটা আমার বাড়ির স্লিপ ওভার। আমি দেখাতে চেয়েছিলাম যে আমিও এই দলেরই একজন। আমরা যদি নীলিমার বাড়ি যেতাম তাহলে মনে হতো আমি ওদের কেউ নই, যেন আমি একজন বাইরের লোক। একদমই না, তোর মা খুবই ক্রিঞ্জ। বাহ, ঠিক আছে, দূর হ। আমার বাড়ি গেলে কেমন হয়? নীলিমার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও বলল, ও, তোর দাদা কি বাড়িতে আছে? ছি। আমি বলে উঠি, যাস না। মেয়েরা থেমে গিয়ে আমার দিকে ঘুরল। আমি অনুভব করতে পারছিলাম আমার বুকটা ধড়ফড় করছে, আর আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। আমি চাইনি ওরা আমাকে পাগল ভাবুক, কিন্তু আমি এটাও চাইনি যে ওরা চলে যাক। এই প্রথমবার আমি ওদের বাড়িতে দেখেছি। সব কিছু নিখুঁত হওয়ার কথা ছিল। আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি ওদেরই একজন। দীপালি, নীলিমা, বিপাশা আর আমি শুধু ওদের মতো হতে চেয়েছিলাম। ওদের দেখে মনে হতো ওরা খুব কাছের, যেন একে অপরের জন্য সব কিছু করতে পারে। আমার আগে কখনো এমন বন্ধু ছিল না। আমার পুরনো স্কুলে আমরা যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু রাখিনি। এখন আমরা শুধু একে অপরের পোস্টে লাইক দিই আর মাঝে মাঝে মেসেজ করি। ওরা যদি এখন চলে যায়, আমার এই বাড়িটা সবসময় আমাকে ওই একটা বাজে স্লিপ ওভারের কথা মনে করিয়ে রাখবে। ওরা আর কখনো ফিরে আসবে না, আর হয়তো এটাও ভাবতে শুরু করবে যে আমি সত্যি ওদের দলের যোগ্য কিনা। আমার গলা বুঝে আসে। আয়নাটার জন্য আমি দুঃখিত। ওটা একটা বাজে প্ল্যান ছিল, কিন্তু প্লিজ তোরা থেকে যা। তারপর আমি কাঁদতে শুরু করে দিই, আর তার জন্য সঙ্গে সঙ্গেই নিজের ওপর আমার ঘৃণা হয়। দীপালি একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে আমাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে সে। সব ঠিক আছে, চিন্তা করিস না, এটা তোর দোষ না। আমরা আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। বিপাশাও যোগ দিল। হ্যাঁ, ঠিকই আছে, আমরা মজার কোনো সিনেমা দেখতে পারি। হাসলে তোর মন ভালো হয়ে যাবে। নীলিমা তার পাজামার হাতাটা হাতের ওপর টেনে এনে আমার চোখের জল মুছিয়ে দিল। চিন্তা নেই, আমরা থাকছি, কাঁদিস না আর। আমার ইচ্ছে করছিল লজ্জায় মাটিতে মিশে যেতে। আমি যখন এখানে নতুন এসেছিলাম তখন চেয়েছিলাম সবাই আমাকে শান্ত, রহস্যময়ী আর কুল হিসেবে দেখুক। আমার স্টাইল হয়তো ছিল, কিন্তু আমি যেরকম আচরণ করতে চাইতাম সেটা করাটা ছিল বেশ কঠিন। আমি একেবারেই চাইনি যে কেউ আমাকে মরিয়া বা অসহায় ভাবুক। এই ভুলটা আমি আমার পুরনো স্কুলেও করেছিলাম। আবার সেই ভুল করতে চাইনি। কিন্তু এখন আমি এখানে কাঁদছি আর সান্ত্বনা পাওয়ার জন্যে মরিয়া। আমি ধন্যবাদ গোছের কিছু একটা বলি, কিন্তু সেটা বলতে গিয়ে নিজেকে খুব দুর্বল মনে হলো। আমরা তারপর নিচের তলা সাজানো ঘরটায় বেসমেন্টে গেলাম, যেখানে নীলিমা আর বিপাশা সিনেমাটা চালানোর ব্যবস্থা করছিল। দীপালি একটা বাড়তি কম্বল নিয়ে আমাদের দুজনের গায়ে ফেলে দেয়। এসব নিয়ে ভাবিস না, বন্ধুর কান্না যদি নাই দেখলি তাহলে আর তোরা কিসের বন্ধু? আমি হালকা হাসি, যদিও আমার একদমই ইচ্ছে করছিল না হাসতে। আমি জানতাম ওরা নিজেদের ইচ্ছায় থাকছে না, ওরা থাকছে কারণ আমার জন্য ওদের খারাপ লেগেছে, আর সেটাই হলো সবচেয়ে খারাপ ধরনের বন্ধুত্ব। এখন যা ঘটছে, আমি মেয়েদের খোঁজে নিচে যাই। প্রথমে রান্নাঘরটা দেখি, কিন্তু সেটা খালি ছিল। তারপর বসার ঘরটা, কিন্তু সেটাও খালি ছিল। চিন্তায় ঠোঁট কামড়ালাম আমি। ওরা চলে যায়নি তো? না, ওদের জিনিসপত্র তো এখনো ওপরেই আছে। তাহলে ওরা গেল কোথায়? অবশেষে আমি বেসমেন্টের দিকে গেলাম। ঘরটা থেকে ভেসে আসা চাপা গলার আওয়াজ পেয়ে আমি গতি কমালাম। চেষ্টা করতে লাগলাম যাতে কোনো শব্দ না হয়। ওরা নিচে যাওয়ার কথা জানলই বা কী করে? শেষবার যে এখানে এসেছিলাম সেটা কি ওদের মনে আছে? আমরা কি এমন কিছু করেছিলাম? আর আমাকে ছাড়া ওরা নিচে যাবেই বা কেন? এমন তো না যে ওরা শুধু একটু হাওয়া খেতে বেরিয়েছে। ওরা ইচ্ছে করে আমাকে উপরে একা ফেলে নিচে গেছে। আমার মনে পড়ল দীপালির প্রশ্নটা। ওই রাতের কথা কি আমার সত্যিই কিছু মনে নেই? আর এখন ওদের ব্যাপারেও আমার ঠিক একই কথা মনে হচ্ছে।
আমি বেসমেন্টের দরজার সাথে সেটে কান পাতলাম। এই স্মৃতি ফেরানোর ব্যাপারটা কোনো কাজই আসছে না, কারণ তুমি তো খুব সাহায্য করছো। দীপালি বলল, কিন্তু ও ঠিকই বলছে, আমাদের অন্য কিছু করতে হবে। এখন প্ল্যান বি এর সময়। প্ল্যান বি আবার কি? আর ওরা আমাকে এই ব্যাপারে কিছু বলেনি কেন? আমি তো ভেবেছিলাম আমরা শুধু আড্ডা দিতে এসেছি, কোনো কিছু মনে করার চেষ্টা করতে নয়। আমি দরজার উপর আরও জোরে চাপ দিলাম, আর সেটা হালকা নড়ে ওঠে। সাথে সাথে জমে গেলাম সেখানে। রুমা? আমি দরজাটা খুলে ভেতরে ঢুকলাম, জোরে একটা ঢোক গিলে বললাম, হাই। ওরা এখানে আমাকে ছাড়া কিছু একটা পরিকল্পনা করছিল। আমি মুঠো পাকাই, তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করি। কি হচ্ছে এসব? আমাদের তো বন্ধু হওয়ার কথা, ওরা এমন কেন করছে? প্ল্যান বি আবার কি? আমার চিৎকার করে ওদের জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কি চলছে, কিন্তু আমি শুধু হাসলাম। হাসিটা মুখে আটকে রইল, কিন্তু এছাড়া আর কিছু করার ছিল না। ওরা আমার বন্ধু। কি নিয়ে কথা বলছিলি তোরা? সহজ থাকার চেষ্টা করে আমি জিজ্ঞেস করি। ওরা সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলল না। সব জাহান্নামে যাক বলে বিপাশা আমাকে একটা ধাক্কা দেয়। ও আমাকে ধাক্কা দিল, আমার মাথার পেছনটা দরজায় গিয়ে লাগে এবং আমি মেঝেতে পড়ে যাই। সিরিয়াসলি? প্ল্যান বি এর কি হলো? এটাই প্ল্যান বি? বিপাশা আমাকে আঘাত করেছে? ও সত্যিই আমাকে আঘাত করেছে? আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু ও আমার দিকে শীতল দৃষ্টিতে তাকায়। নীলিমা কোনো আবেগ ছাড়াই আমার দিকে তাকালো। দারুণ, এখন ওকে টেনে হিঁচড়ে ওপরে নিয়ে যেতে হবে। ও আমার জামার সামনের দিকটা ধরে সজোরে টান দিল। ও আমাকে মেঝেতে টেনে নামাতেই আমি চিৎকার করে উঠি। আমার চোখ জলে ভরে আসছিল। আমি সাহায্যের জন্য দীপালির দিকে তাকাই, কিন্তু ও আমার দিকে তাকাচ্ছে না। ওর পকেট থেকে একটা ছুরি বের করছে, রান্নাঘরের ছুরিগুলোর একটা। ওকে ধর, ও বলল নীলিমাকে। তারপর ও কাছে এসে আমার গলায় ছুরিটা চেপে ধরে। আমি কথা বলতে পারছি না, ঠিক করে শ্বাসও নিতে পারছি না। আমি কিন্তু সিরিয়াস। আমরা যা বলবো তার বাইরে কিছু করলে সোজা কেটে ফেলবো তোকে। আমি একেবারেই মজা করছি না। ওর গলার স্বরটা ছিল প্রচণ্ড শীতল এবং গম্ভীর। দীপালি আমার সাথে কোনোদিন এইভাবে কথা বলেনি। ও সব সময় আমার সাথে ভালো ব্যবহার করেছে, সব সময় খেয়াল রেখেছে আমি যেন ঠিক থাকি, সকলের সাথে থাকি। এমনকি আমার জন্য একটা জন্মদিনের পার্টির আয়োজন করার পরিকল্পনাও করেছিল। আমার জন্য আর কেউ কোনোদিন এমনটা করেনি। কিন্তু এখন যখন ও আমার দিকে তাকাচ্ছে, ওর চোখে কোনো দয়া মায়া নেই। বিপাশা আর নীলিমা আমাকে টেনে হিঁচড়ে দাঁড় করায়, তারপর ওপর তলার দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। আমি কাঁদতে কাঁদতে কোনো মতে বললাম, তোরা এমন কেন করছিস? আমি তো তোদের বন্ধু। নীলিমা হেসে উঠল। সিঁড়ি দিয়ে ওঠার সময় রান্নাঘর থেকে এক বাক্স নুন হাতে নিতে নিতে দীপালি বলল, ওর কথায় কান দিস না। কেন জানি না, কিন্তু নুনটা কেমন পরিচিত লাগলো আমার কাছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু দীপালি আমার পিঠে একটা লাথি মারে, আর আমার মুখটা গিয়ে সোজা সিঁড়িতে ধাক্কা খায়। আর তীব্র যন্ত্রণায় আমার শরীরটা কেঁপে ওঠে। যন্ত্রণায় কুকিয়ে উঠি আমি। বিপাশা পুনরায় হাসতে হাসতে আমাকে সিঁড়ি দিয়ে ওপরে টেনে তুলতে থাকে। মেঝেতে রক্ত দেখতে পাচ্ছি আমি। এটা সত্যি হতে পারে না, ওরা আমার সাথে এমন করতে পারে না। আমি কি ভুল করেছি? আমি তো সবকিছু ঠিকঠাকই করেছিলাম। আজকের রাতটা তো একদম নিখুঁত হওয়ার কথা ছিল। আমরা আমার শোবার ঘরে ফিরে এসেছি। দীপালি জিনিসপত্র গোছাতে শুরু করে, বাকিরা ধরে রাখলো আমাকে। দীপালি মেঝে থেকে গালিচাটা টেনে সরায় এবং অন্য ঘর থেকে একটা আয়না টেনে নিয়ে আসে। মেয়েগুলো আমাকে আয়নার আরও কাছে ঠেলে দেয় এবং দীপালি আমাদের চারপাশে নুন দিয়ে একটা গোল দাগ কাটে। আমি চোখ বন্ধ করে ফেলি, মাথাটা দপ দপ করছিল। ওরা যা কিছু করছিল সব কিছুই খুব চেনা চেনা লাগছিল, যেন এর আগেও আমি এসব দেখেছি। যখন আমি আবার চোখ খুলি, দেখলাম দীপালি আয়নার উপর গলানো মোম ঢালছে আর ছুরিটা দিয়ে কিছু একটা লিখছে। নীলিমা আর বিপাশা আমাকে ছেড়ে দেয়, কিন্তু আমি নড়ার আগেই বিপাশা আমার পিঠে উঠে দাঁড়ায়। ও আমার শিরদাঁড়ার উপর হাঁটু দিয়ে এমনভাবে চাপ দিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।
আমি মাথা তুলে দীপালির দিকে তাকাই। ও আমার উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে, হাতে ছুরি, মুখটা ভীষণভাবে গম্ভীর দেখাচ্ছে। অবশেষে আমি দেখতে পেলাম আয়নাটার উপর কি লিখেছে সে। ব্রেন্ডা। আগে যা ঘটেছিল। কম্বলের নিচে বসে আমি বাকিদের সাথে সিনেমা দেখতে দেখতে হাসার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছিলাম যে আমার ভেঙে পড়ার পর ওরা স্বাভাবিক থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এমন ভান করছে যেন সব কিছু ঠিক আছে। আমার জন্য সব আমার দোষ। আমি ওই বিদঘুটে ব্রেন্ডা বাটারফিঙ্গার্স ব্যাপারটা দিয়ে ওদেরকে প্রভাবিত করতে চেয়েছিলাম। তবে আমি এটা ফিক্স করবই। আমি বাথরুমে যাচ্ছি। আরাম কেদারা থেকে উঠে কম্বলটা পাশে সরিয়ে রেখে আমি বললাম। মেয়েরা মুখ তুলে তাকিয়ে মাথা নাড়ে। ওদেরকে ছেড়ে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই, কিন্তু বাড়ি মূল তলার ছোট বাথরুমে না ঢুকে সোজা নিজের ঘরে গিয়ে জিনিসপত্র ঘাঁটতে শুরু করলাম। অবশেষে ওটা খুঁজে পাই আমি, সেই শুদ্ধিকরণের কাঠিটা, যেটা আমি শহরের কেন্দ্রস্থলের এক জিনিসপত্রের দোকান থেকে ক্রিস্টাল আর অন্যান্য সামগ্রীর সাথে কিনেছিলাম। আমি ঠিকঠাক জানতাম না যে এটার কোনটা কিভাবে কাজ করে, কিন্তু এটুকু জানতাম যে কাঠিটা খারাপ শক্তি দূর করার জন্য। তারপর একটা দেশলাইয়ের খোঁজে এদিক ওদিক তাকাই, আর ঠিক তখনই কাঁচ ভাঙার শব্দটা কানে আসে। ধীরে ধীরে মাথা তুলে তাকালাম ভাঙা আয়নাটার দিকে। তাকানো মাত্র একটা চিৎকার বেরিয়ে আসে মুখ দিয়ে। এখন যা ঘটছে। দীপালি আমার গালের ওপর দিয়ে ছুরিটা চালিয়ে রক্ত বের করে দিতে শরীরটা কেঁপে ওঠে আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, আর তাতে যেন ও আরো বেশি রেগে গেল। ও ছুরিটা আয়নার কাছে নিয়ে গিয়ে তাতে আমার রক্ত মাখিয়ে দেয়। তোরা এমন কেন করছিস? আমি ওদের আমার উপর থেকে সরানোর চেষ্টা করি, কিন্তু ওরা আমাকে শক্ত করে ধরে রাখে। দীপালি আমার বিনুনি ধরে মাথাটা সজোরে ওপর দিকে টেনে তুলল। আমাদের রুমাকে ফিরিয়ে দে। আমি রুমা? কি সব বলছিস তোরা? বিপাশা আমার পিঠের ওপর ওর হাঁটু দিয়ে আরো জোরে চাপ দেয়। তুই ওর সম্পর্কে সব জানিস, আর সবাই ভাবে তুইই রুমা, কিন্তু আসলে তুই না। আমি যন্ত্রণায় গুঙিয়ে উঠি। আমার নাকে ব্যথা করছে, পিঠে যন্ত্রণা, গালটা জ্বালা করছে, কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে আমার সাথে এটা করছে ওরা, আমার বন্ধুরা। আমার দম বন্ধ হয়ে আসছে। এই মানুষগুলোই তো আমার সবচেয়ে কাছের বন্ধু হওয়ার কথা। দীপালি আবার আমার বিনুনিতে টান মারে। ওকে ফিরিয়ে দে। ও একটা ছবি আমার মুখের সামনে ঠেলে ধরে বলল, নীলিমার সাথে এই মেয়েটাকে দেখছিস? এই হলো রুমা। আর শেষে এই যে মেয়েটা, এটা তুই। আর এই ছবিটা তোর ব্যাগে এমনিই পড়েছিল। আমি এটা দেখতেই সব মনে পড়ে গেল আমার। নীলিমা আর বিপাশাকে দেখানোর পরেও একই জিনিস হয়। আমাদের সব মনে পড়ে গেছে। তুই আমাদের বন্ধুকে কেড়ে নিয়েছিস। ওরা ভুল বলছে। আজকের রাতের আগে আমি এই ছবিটা কখনো দেখিনি, কিন্তু ছবিটা যদি আমার নাই হয় আর বিপাশা যদি এটা আমার জিনিসপত্রের মধ্যে খুঁজে পেয়ে থাকে, তার মানে হলো ওরা এই মুহূর্তটার জন্য আগে থেকেই পরিকল্পনা করেছে। ভান করছে যেন ওরা এটা প্রথমবার দেখছে। কেন? প্লিজ এরম করিস না, আমি ভিক্ষা করছি তোদের কাছে। আমি মাথা নাড়তে নাড়তে মিনতি করলাম, আমার কিছুই মনে নেই। হঠাৎ আমার মাথার পেছনে কিছু একটা এসে লাগে, আর আমি মেঝেতে মুখ থুবড়ে পড়ে যাই। নাক ভাঙার শব্দে পুনরায় একটা চিৎকার বেরিয়ে আসে মুখ থেকে। নীলিমা ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, আমরা এখন সেটা বুঝতে পারছি। ভুলে যাওয়াটা তো তোর জন্য খুব সুবিধাজনক। আমরা ভেবেছিলাম তোর সব মনে পড়লে তুই কি করেছিস সেটাও মনে পড়বে। আমার মুখটা আবার মেঝেতে আছড়ে পড়ল। রক্ত আর নাকের জল মিলেমিশে একাকার অবস্থা। আমি নিঃশ্বাসের জন্য ছটফট করতে লাগি। নীলিমা কি আদৌ ওর বাবার কাছে চলে যাচ্ছিল, নাকি সেটাও এখানে ফিরে আসার পরিকল্পনারই একটা অংশ? ওরা প্রথম থেকেই আমার সাথে নাটক করছিল, আর আমি বোকার মতো ওদের ফাঁদে পা দিয়েছি। রক্ত আমার মুখে এসে পড়ছে। আমি থুথু ফেলে জিজ্ঞেস করলাম, কি করতে চাস তোরা? আমাকে মেরে ফেলবি? বিপাশা খেকিয়ে ওঠে, যদি তার জন্য সেটাও করতে হয় তবে তাই। এই মেয়েরা আমার বন্ধু নয়,
আমার এটা আরও আগে বোঝা উচিত ছিল, কিন্তু আমি বিশ্বাস করতে চাইনি। আমি ওদের জন্য সব কিছু করতে পারতাম। আমি ভেবেছিলাম ওরা শুধু আমার বন্ধু হয়ে থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমার মনের আয়নায় আমি নিজেকে আসল রূপে দেখতে পাচ্ছি, আর আমার সব মনে পড়ে যাচ্ছে। আমার মুখ থেকে একটা হালকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমি শুধু আবার একা হয়ে যেতে চাইনি। আগে যা ঘটেছিল, স্মৃতি জিনিসটা আসলে কি? নিজেদেরকে বলা একটা গল্প ছাড়া তো আর কিছু নয়। আর তাতে কি এসে যায় যখন সবাই নিজের মতো করে গল্পটা বানিয়ে ফেলে? ছুরিটার ফসকে যাওয়াটা ছিল একটা দুর্ঘটনা, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি আমার বন্ধুদের জন্য যে কোনো কিছু করতে পারতাম, যদিও আমি জানতাম ও আমার থেকে দূরে সরে যাচ্ছিল। খুব শীঘ্রই ওই নতুন মেয়েগুলোর জন্য সে আমাকে ছেড়ে চলে যাবে, তবুও আমি ওর পাশেই ছিলাম। আমি ওকে আমার সাথে একটা ঘুপচি মতো জায়গায় রেখেছিলাম, আর ওর পাশেই ছিলাম সব সময়। যদিও আমি জানি যে অনেক দেরি হয়ে গেছে, আমি ওকে একা ছেড়ে যেতে পারিনি, কারণ আমি জানি সেটা কতটা ভয়ানক হতে পারে। যদিও ও আমার সাথে ঠিক সেটাই করার পরিকল্পনা করেছিল। আমাদের খুঁজে পেতে ওদের যেন অনন্তকাল লেগে যায়। বাবা তখন কাজে, আর যখন উনি আমায় টেক্সট করলেন, আমি বললাম সব ঠিক আছে, কারণ আমি ওনাকে বলতে চাইনি আমি কি করেছি। প্রতিবেশীরা গন্ধ নিয়ে কোনো অভিযোগও করেনি। হ্যাঁ, ওর গা থেকে গন্ধ বেরোচ্ছিল, বীভৎস গন্ধ, কিন্তু আমি ওকে ছেড়ে যাওয়ার পাত্রী ছিলাম না। তারপর আমরা দুজনেই অদৃশ্য হয়ে যাই, কিন্তু আমি অন্যভাবে রয়ে গেলাম এখানে, একা। আমার ভাঙা আয়নাগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আমি যা করেছি তা দেখার মতো ক্ষমতা আমার ছিল না। ভুল করে হয়েছে, ওটা একটা দুর্ঘটনা ছিল। এই সময় মেয়েরা আমাকে ডাক দেয়। আমি রুমাকে বুঝতে পারছিলাম এখন সেও একা না থাকার জন্য যে কোনো কিছু করতে পারত। ওর যা যা ছিল আমি শুধু তার কিছুটা চাই, আর ওর রক্তের ফলে ওর গল্প, ওর স্মৃতিগুলো কাঁচের মধ্যে দিয়ে আমার চামড়ায় মিশে যাচ্ছিল। আমি আয়না থেকে নিজেকে টেনে বের করে আনি আর ওকে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে দিই। ওর পকেট থেকে ছবিটা বের করতে ছবির ফ্রেমে নিজেকে দেখে হাসলাম আমি। মনে পড়ে সেই সময়ের কথা যখন আমরা সবাই বন্ধু ছিলাম। মনে রাখার মতো এই একটাই জিনিস আমার কাছে এখন রয়েছে। ছবিটা আমার ভালো লাগে, তাই রেখে দিই নিজের কাছে। আমি রুমাকে সরিয়ে ফেলতে চাইনি, কিন্তু ওর জায়গাটা আমার দরকার। এই সময় মেয়েরা দৌড়ে ঘরে ঢোকে। আমাকে রুমার মতো দেখতে না, কিন্তু তাতে কিছু এসে যায় না। ওরা যখন আমার দিকে তাকায়, দেখতে পাচ্ছিলাম ওদের স্মৃতিগুলো পাল্টে যাচ্ছে। আমি দেখলাম দেওয়ালের ছবিগুলোতে রুমার মুখ পাল্টে আমার মুখ হয়ে যাচ্ছে। তুই চিৎকার করেছিলি? দীপালির গলাটা যেন মিলিয়ে গেল। আমি হাসলাম। আমি ঠিক আছি। আমি আমার স্মৃতিকে একটা গল্প বানাতে দিই, ঠিক যেমনটা আমি চাই তেমন। আমরা বন্ধু হব সকলে, আমি ওদের সেরা বন্ধু হব। অন্যেরা যাই ভাবুক না কেন, আমি একজন ভালো বন্ধু। আগের মেয়েগুলোর থেকে ওরা অনেক ভালো, আমি বুঝতে পারছি সেটা। আমি ওদের জন্য সব কিছু করতে পারবো, আর ওরাও রুমার জন্য, মানে আমার জন্য সব কিছু করতে পারবে। আমি সত্যি এটা বিশ্বাস করি। কিন্তু কখনো কখনো যখন প্রয়োজন নেই, ঠিক তখনই খারাপ স্মৃতিগুলো আবার ফিরে আসে। এখন যা ঘটছে, মেয়েগুলো একটা ভিডিও দেখে হাসছে, আমি ওদের দিকে তাকিয়ে হাসি। লাঞ্চের বাক্স এক পাশে সরিয়ে রেখে আমরা সবাই ঝুঁকে পড়েছি, স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছি। সত্যি বলতে এটা খুবই বাজে একটা ব্যাপার। তাহলে হাসছিস কেন? কারণ এটা মজারও বটে। স্ক্রিনের উপরে একটা নিউজ বুলেটিন ভেসে ওঠে আর আমি ভুরু কুঁচকাই। দাঁড়া, ওটায় ট্যাপ কর। ইস, যদি ওরা এটা না করত। স্লিপ ওভার গণহত্যা মামলায় নতুন কোনো সূত্র মেলেনি। ছবিতে রুমাদের বাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে। ওর মা আর সৎ বাবা একে অপরকে জড়িয়ে ধরে আছেন, আর পাশ দিয়ে বডি ব্যাগগুলো ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। মোট 4টে। শেষমেশ আমি রুমাকে ফিরিয়ে দিলাম ওদের কাছে।
বন্ধুদের তো একসাথেই থাকা উচিত, তাই না? ওরা একে অপরের যোগ্য ছিল। লোকে বলছে ওরা নাকি শয়তানের পুজোয় একে অপরকে বলি দিয়েছে বা ওইরকম কিছু। দূর ছাই, সব আজে বাজে কথা। ওরা কয়েক সপ্তাহ ধরেই অদ্ভুত আচরণ করছিল। মাঝে মাঝে এরকম এমনিই হয়, মানুষ হঠাৎ করে বিগড়ে যায়। কিংবা হয়তো এটা ব্রেন্ডার কাজ। ওদেরকে তো আয়নার সামনে পাওয়া গেছিল। একদমই না। আমরা তো গত সপ্তাহে ব্রেন্ডা বাটারফিঙ্গার্সকে ডাকার ওই খেলাটা খেলেছিলাম। কই, আমাদের তো কিচ্ছু হয়নি। এবারেরটা হবে অন্যরকম। আমি ভালো এক বন্ধু। আমি সবসময় তাই ছিলাম আর সবসময় তাই থাকবো।